আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ যে বইয়ের তার দ্বিতীয় পর্বে। আজকে আমরা জীববৈচিত্র্যের যে স্বরূপ আছে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পর্বে জীববৈচিত্র্য কী এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্বে আমরা জীববৈচিত্র্যের স্বরূপ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের এইখানে যেটা বলা আছে যে বিশ্বজুড়ে কত জীববৈচিত্র্য রয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ সীমাহীন। কারণ হচ্ছে কি, দেখো, কারণ হচ্ছে এখনও সেগুলোর অনেক জীববৈচিত্র্য আবিষ্কার করা বাকি রয়েছে। আমরা আগে পড়েছিলাম যে পৃথিবীতে প্রায় যে তোমার ৮০ থেকে ১৪০ লক্ষ প্রজাতির যে প্রজাতি রয়েছে, তার মধ্যে বিজ্ঞানীরা মাত্র জানতে পেরেছে 1.2 মিলিয়ন বা ১২ লক্ষ প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো বা ১২ লক্ষ প্রজাতির জীব মানুষ কি করতে পারছে, বিজ্ঞানীরা শনাক্ত করতে পারছে। এখনও তার মানে যে বিশাল যে জীববৈচিত্র্য সম্পর্কে এগুলো এখনও বিজ্ঞানীরা কি করতে পারে নাই, জানতে পারে নাই। তারপরে দেখো, পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। মানে আমরা যদি একটু খেয়াল করি যে এক একটা অঞ্চলের প্রাণী এক এক রকমের, এবং তারা সেই যে অঞ্চলে এক একটা প্রাণী এক এক অঞ্চলে তারা এক একভাবে অভিযোজিত হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে বরফ অঞ্চলে যেই প্রাণীগুলো থাকে, মরুভূমিতে কি সেম একই টাইপের প্রাণীগুলো থাকে? থাকে না। মরুভূমির প্রাণীদের যে ওই মরুভূমির অঞ্চলে থাকার যে যে বৈশিষ্ট্যগুলো, তারা ওইখানে থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে বা তৈরি হয়েছে, সেইটা আমাদের যে বরফের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের থেকে সম্পূর্ণটা হচ্ছে আলাদা। এই জন্য এই লাইনে বলা হয়েছে যে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। অঞ্চল ভিত্তিক এই জীবগোষ্ঠী তার পরিবেশের জড় উপাদান মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এটা একটু খেয়াল করো, তোমরা এখানে কি বলছে, অঞ্চল ভিত্তিক বা কোনো একটা এলাকার জীব এবং জড় উপাদানগুলো নিয়ে যে সিস্টেমটা তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। মানে একটা এলাকার যে জীব হচ্ছে কারা, যেমন ধরো মানুষ, গরু, ছাগল, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, এই যে জীবগোষ্ঠী এবং যে জড় উপাদানগুলো আছে, এই টোটাল এই সবগুলো মিলিয়ে তাদের মধ্যে যে একটা সিস্টেম তৈরি হয়, সেই সিস্টেমটাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রকে আবার বায়োমও বলা যায়। দেখো এখানে লেখা আছে যে এই বাস্তুতন্ত্রকে আমরা কি বলি, বায়োম বলে থাকি। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে। যেমন সবুজ বনভূমিতে, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে, যে বরফে যে অঞ্চলটা ঢাকা থাকে সেই অঞ্চলটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল। পুকুর, হ্রদ, সাগরের পানির নিচের বাস্তুতন্ত্রের ধরন একে অপরের থেকে আলাদা। মানে খেয়াল করো, এখান থেকে যেটা বলা হয়েছে যে আমরা যদি সবুজ একটা বনভূমির কথা চিন্তা করি, এরপর হচ্ছে তুন্দ্রা অঞ্চল, সেখানের যে বাস্তুতন্ত্রের যে আলাদা, সেখানে যে জীব এবং জ্বর, এই পদার্থ, এই যে জীব এবং জ্বর, এগুলো হচ্ছে কি, এই উপাদানগুলো হচ্ছে আলাদা বা ভিন্নতা রয়েছে। সেই সেম জিনিসগুলো কিন্তু আমরা পুকুরে, হ্রদ বা সাগরের নিচে পাবো না। সো এখানে এই জন্য বলা হয়েছে যে সবুজ বনভূমি, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চল, পুকুর, হ্রদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের যে ধরন এটা হচ্ছে একে অপরের থেকে আলাদা। এখন যেসব প্রজাতির বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে বেশি উপযোগী, সেগুলো সেখানে টিকে থাকে এবং সফলভাবে বংশবৃদ্ধি করে। একটু খেয়াল করে এখানে কথাটা কি বলা হয়েছে, যে সকল প্রজাতিগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে তারা বেশি খাপ খাইয়ে নিতে পারবে, প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে, সেই সকল প্রাণীগুলো ওই সকল জায়গায় বা ওই অঞ্চলে তারা সফলভাবে টিকে থাকবে এবং সফলভাবে কি করতে পারবে, বংশবৃদ্ধি করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে। এরপরে দেখো, আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপে বলা হয়েছে যে আমরা এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, যে বায়োম নিয়ে যে কথাবার্তাগুলো বললাম, সেটা এখানে বলছে যে সহজভাবে বলা যায় বায়োম হচ্ছে একটা বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়। তোমরা এই লাইনটা মনে রাখবে যে বায়োম কি, যে বায়োম হলো একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমাদের 5টি প্রধান ধরনের বায়োম আছে। দেখো এখানে লেখা আছে যে 5টি প্রধান ধরনের বায়োম আছে, 5টা। একটা হচ্ছে জলজ, একটা হচ্ছে তৃণভূমি, তারপর হচ্ছে বন, মরুভূমি এবং তুন্দ্রা অঞ্চলের বায়োম।
অর্থাৎ আমাদের এই যে টোটাল 5 ধরনের বায়োম আছে। একটা হচ্ছে জলজ বায়োম, তৃণভূমির, বনভূমির, তারপর হচ্ছে মরুভূমির বায়োম, আর একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের বায়োম। যদিও এই বায়োমগুলোর মধ্যে কয়েকটিকে আরও নির্দিষ্ট ভাগে বিভক্ত করা যেতে পারে, মানে অর্থাৎ এই যে বায়োমগুলো আছে, এই জলজ বায়োম, তৃণভূমি, বন, মানে এগুলোকে আমরা আবার কি করতে পারি, আরও আলাদা আলাদা নির্দিষ্ট ভাগে ভাগ করা যেতে পারে। যেমন আমরা যদি ধরো এই যে জলজ বায়োমের কথা যদি চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে মিঠা পানি বা মিষ্টি জল, সেখানে হচ্ছে এক ধরনের বায়োম পাওয়া যাবে। আবার যদি আমরা সামুদ্রিক বা সমুদ্রের লবণাক্ত পানির কথা চিন্তা করি, সেখানে আমরা অন্য এক ধরনের বায়োম, সেখানে বায়োমটা হচ্ছে আবার অন্য ধরনের। এরপর হচ্ছে আবার মানে বনাঞ্চলের মধ্যে আছে, যেমন কিছু বনভূমি ঘনবর্ষণ বনাঞ্চল, যা গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ হয়ে থাকে, এবং জলভূমিময় পাইন গাছের বন বা তাইগা, এটা হচ্ছে আবার আরেক ধরনের তোমার বায়োমের একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এরপরে হচ্ছে দেখো এখানে আমাদের এই যে তোমার এই যে তুন্দ্রা অঞ্চলে যে তোমার এখানে দেখা বরফ অঞ্চলে যে দেখো এই যে তোমার এই সাদা ভাল্লুক, এর একটা ছবি এখানে দেয়া আছে। এখন আমরা পরের স্টেপে দেখো বলা আছে যে একটি পুকুরের পাশ দিয়ে হেঁটে গেলে সেখানে মাছ, ব্যাঙ, মাছরাঙা, ফড়িং এবং আরও নানা রকমের পোকামাকড় দেখতে পাবে। আবার যদি আমরা তৃণভূমির দিকে যদি তাকাই, তৃণভূমিতে সেখানে ইঁদুর, সাপ, কেঁচো ইত্যাদি প্রজাতি থাকতে পারে, আর নানা ধরনের পোকামাকড় তো থাকবেই। আবার বাংলাদেশের একটি তৃণভূমির সঙ্গে যদি আমরা কানাডার একটি তৃণভূমি তুলনা করি, দেখো এখানে লেখা আছে যে বাংলাদেশের একটি তৃণভূমির সঙ্গে যদি কানাডার একটি তৃণভূমি তুলনা করি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, সেখানে জীববৈচিত্র্যের একটা পার্থক্য দেখতে পাবো। কারণ বাংলাদেশের অঞ্চলের যে আবহাওয়া এবং জলবায়ু, সেটা কানাডার সাথে কি নাই, মিল নাই। এই কারণে বাংলাদেশের তৃণভূমির সঙ্গে যদি আমি কানাডার তৃণভূমির তুলনা করি, তাহলে সেখানে যে জীববৈচিত্র্যগুলো আছে, সেই জীববৈচিত্র্যের মধ্যে আমরা একটা পার্থক্য খুঁজে পাবো। সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার প্রাণী, উদ্ভিদ, অণুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থাকে। খেয়াল করো, মানে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা বাস্তুতন্ত্রগুলো, মানে অর্থাৎ যেই বাস্তুতন্ত্রে যত বেশি জীব বসবাস করে, সেখানে তো আমরা জীববৈচিত্র্যের পরিমাণটা সেখানে বেশি থাকবে, জীববৈচিত্র্যটা বেশি থাকবে। তাহলে যেই বাস্তুতন্ত্রগুলো তোমার জীবদের জন্য, মানে জীবের বেঁচে থাকা, খাদ্য, এই সকল কিছুর জন্য উপযোগী একটা আদর্শ পরিবেশ, সেখানে প্রাণী বলো, উদ্ভিদ বলো এবং অণুজীব সবাই কি করতে পারে, সেখানে তোমার সংখ্যা বৃদ্ধি, মানে খুব ভালোভাবে তারা কি করতে পারে, সেখানে তাদের বংশ বৃদ্ধি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এইটা ছিল আমাদের এই স্টেপের কথাবার্তা। এখন আমাদের এখানে দেখো বিশ্বের কিছু অঞ্চল, যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কারের অঞ্চলে অন্যান্যদের চেয়ে বেশি জীববৈচিত্র্য আছে। মানে অর্থাৎ এই যে অঞ্চলগুলো দেখতেছো, যে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এই সকল অঞ্চলে তুমি অনেক বেশি প্রজাতির জীব খুঁজে পাবে, এবং তাই যেহেতু এখানে অনেক বেশি প্রজাতির জীব পাওয়া যাবে, সেহেতু এখানে জীববৈচিত্র্যটাও কি অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। বিশ্বের এসব জায়গায় প্রচুর পরিমাণে স্থানীয় প্রজাতি রয়েছে। এখন খেয়াল করে স্থানীয় প্রজাতিটা কি, এটা একটু আমাদের মনে রাখতে হবে যে স্থানীয় প্রজাতি কাকে বলে। তো দেখো এখানে আমি তোমাদের একটু এটা দেখিয়ে দিচ্ছি যে স্থানীয় প্রজাতিটা হচ্ছে কি। আমি তোমাদের এখানে এই রেড কালার দিয়ে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি যে স্থানীয় প্রজাতি হচ্ছে সেগুলো যেগুলো শুধু কোনো নির্দিষ্ট জায়গায় বিদ্যমান। মানে খেয়াল করো, যদি কোনো একটা প্রজাতি হতে পারে, সেটা কোনো একটা প্রাণী অথবা কোনো একটা উদ্ভিদ, সেটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলেই তুমি খুঁজে পাবে, এটাকে তুমি অন্য কোনো জায়গায় আর খুঁজে পাবে না, তাহলে ওই প্রজাতিটাকে বলা হবে স্থানীয় প্রজাতি। আমি আবার বলতেছি, স্থানীয় প্রজাতি হচ্ছে সেগুলো যেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় বিদ্যমান, মানে এটাকে সব জায়গায় বা সকল অঞ্চলে তুমি খুঁজে পাবা না, শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে বা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সেটাকে বলা হয় স্থানীয় প্রজাতি। যেমন এখানে বলছে দক্ষিণ আফ্রিকার তোমার কেপ ফ্লোরিস্টিক অঞ্চলে, মানে একটা জায়গার নাম কেপ ফ্লোরিস্টিক অঞ্চলে প্রায় 6200টি উদ্ভিদ প্রজাতি রয়েছে, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। মানে অর্থাৎ এই যে 6200টা প্রজাতি মানে গাছ বা উদ্ভিদ আছে, এই উদ্ভিদটা শুধু তুমি দক্ষিণ আফ্রিকার কেপ ফ্লোরিস্টিক অঞ্চলেই তুমি খুঁজে পাবে, অন্য কোথাও তুমি খুঁজে পাবে না। এই জন্য এই যে 6200টা উদ্ভিদ প্রজাতি আছে, এই 6200টি উদ্ভিদটাকে আমি ওই অঞ্চলের তোমার স্থানীয় প্রজাতি বলতে পারবো।
এখন দেখো হটস্পট কাকে বলে। হটস্পট এটা দেখো স্থানীয় প্রজাতির সংখ্যা অঞ্চলগুলোকে জীববৈচিত্র্য মানে বলছি স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোতে, মানে যেই অঞ্চলগুলোতে স্থানীয় প্রজাতিগুলো বেশি পরিমাণে পাওয়া যায় বা উচ্চ সংখ্যার অঞ্চলগুলোকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। এই হটস্পটটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, যেখানে স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোকে, মানে যেই অঞ্চলগুলোতে স্থানীয় প্রজাতির উদ্ভিদ বা প্রাণী এগুলো বেশি পাওয়া যায় সেই অঞ্চলটাকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। তো আশা করি তোমরা এই যে জীববৈচিত্র্যের যে স্বরূপ, এই যে টপিক্সটা তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এই পর্বে আমাদের এই জীববৈচিত্র্যের যে স্বরূপ ছিল এই টপিক্স নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরের যে পর্ব আসবে সেই পরের পর্বে আমরা এখান থেকে আমাদের যে পরে আছে জীবের পারস্পরিক যে সম্পর্ক, আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই আমাদের সাথে থাকবে এবং যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।